আমার মায়ের কথা মনে পড়ে আছে। এই গ্রামে আসার পরে মায়ের কথা মনে পড়ছে, আমার গ্রামের কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে। এগুলো এই গ্রাম দেখে আমার এরকম কিছু অনুভূতির সৃষ্টি হলো। এখন বর্তমানে আছি অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটায়। আমি পৌঁছে গেছি। এটাই সেই অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটা। এই যে এখানেই তিনি বসবাস করতেন, এখানেই তিনি জন্ম নিয়েছিলেন। শহরের রাঙা পথ আর খোলামেলা আবহাওয়া গায়ে লাগাতে লাগাতে ছুটে চললাম অতীশ দীপঙ্কর সিংহনের বাড়ি। শীতকাল, তাই রোদ যেন উঠেও না ওঠার মতো করে তাকিয়ে আছে। আমি যাত্রা শুরু করলাম বিক্রমপুরের দিকে। ইতিহাসের অনন্য ঘেরা বিক্রমপুর আমার কাছে প্রতিবারই নতুন লাগে। বারবার ছুটে আসতে মনে চায় এই শহরে। যতবারই এই শহরের ইতিহাস নিয়ে কথা বলি ততবারই আমার কাছে কম মনে হয়। রাস্তার ধুলোবালি আর প্রতিনিয়তই গাড়ির শব্দ আমার মাথা ঘোরাচ্ছে। খারাপ লাগতে শুরু করলো, তারপরও মনে আনন্দ আছে, আর সে আনন্দ নিয়েই ছুটে চলছি। প্রকৃতির অপরূপ সাজ আর ভালোবাসার প্রতিটা মানুষকেই মুগ্ধ করে দিবে। আমার মনে হচ্ছে যদি মুহূর্তেই পাখি হতে পারতাম তাহলে শুধু উড়ে উড়ে প্রকৃতির সাথে ভালোবাসা করতাম। অপরূপ সুন্দর গ্রাম, যতবারই দেখছি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। আজ যাত্রা আমার এতটা ভালো হবে আমি কখনো ভাবতেও পারি নাই। প্রতিবারই পরিবেশের উপর কোনো না কোনো ভাবে অভিযোগ থাকেই আমার, তবে আজ কোনো অভিযোগ নেই। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি আর কৃষকের জনপদ এখানেও আমাকে মুগ্ধ করে দিল। খোলা আকাশের নিচে এমন ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। আবেগে জড়িয়ে যাচ্ছি, চুপ করেই ছুটে চললাম। বর্তমানে আমি অবস্থান করছি টুঙ্গিবাড়ি। মূলত আমাকে এখান থেকেই যেতে হবে বজ্রযোগিনী গ্রামে। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাকিল হোসেন। আমি আবারও সেই টুঙ্গিবাড়ি উপজেলা থেকে আপনাদের সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রত্নতান্ত্রিক এবং প্রাচীন ইতিহাসের সন্ধানে খুঁজে ঘুরে বেড়াই এবং সেই সম্পর্কে ভিডিও তৈরি করতে আমার খুব ভালো লাগে। আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করি, ভিডিও বানাই। বারবার এই টুঙ্গিবাড়ি উপজেলায় মুন্সিগঞ্জে আসার অন্যতম কারণ হলো এই টুঙ্গিবাড়ি উপজেলা, এই মুন্সিগঞ্জ প্রাচীন নাম ছিল বিক্রমপুর, যেখানে ইতিহাস ঐতিহ্যে চারপাশ ঘিরে আছে। বজ্রগিনী যায়, বজ্রগিনী। বিক্রমপুরে একটা জিনিস আপনার মনে খুব প্রশ্ন জাগিয়ে তুলবে। এই এলাকার নামগুলো এত কঠিন যা কিছু সময় আমার মুখে উচ্চারণীয় হতে চায় না। বজ্রযোগিনী গ্রাম সেই প্রাচীন বৌদ্ধ সাম্রাজ্যের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়। টুঙ্গিবাড়ি থেকে অনেক কাছে হবে, তাই এখান থেকে আমি অটোতে চড়লাম। ছুটে চলছি বজ্রযোগিনী গ্রামে। কোথায় যাচ্ছি, কোথায় আমাকে নিয়ে যাচ্ছে তার কিছুই জানি না। আমি শুধু জানি আমাকে বজ্রযোগিনী গ্রামে যেতে হবে। আজ নিজেকে পাখি মনে হচ্ছে, আজ নিজেকে উত্তল হাওয়া মনে হচ্ছে, নিজেকে আজ ভাসিয়ে নিয়ে যেতে মনে চাচ্ছে শান্তশীল প্রকৃতির ভেলায়। চারপাশে কোনো কোলাহল নেই, নীরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গাছগুলো পাহারা দিচ্ছে প্রকৃতির রূপকে। আমি চলে এসেছি বজ্রযোগিনী বাজারে। এখানে আমাকে নামিয়ে দিল। শুধু একটি গ্রামেই যদি আমাকে নামিয়ে দেয় তাহলে কি আর নির্দিষ্ট কোনো স্থান এতটা সহজেই খুঁজে বের করা যায়? আমাকে এখন খুঁজতে হবে সেই স্থান যেখানে হাজার বছরের ইতিহাস আমাকে ডাকছে।
বাজারটা শান্ত, খুব ছোট একটি বাজার, মাত্র কয়েকটি দোকান আছে সেখানে। অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটা মূলত এখানে পণ্ডিত ভিটা নামেই চিনে। অটোওয়ালাদের জিগাইলে সেই স্থানটি চিনে না। অটোর অপেক্ষা না করে মোবাইলের ম্যাপ ধরে ধরে নিজেই হেঁটেই চললাম সেখানে। হাঁটতে আমার এতটা ভালো লাগছে তা বোঝাইতে পারবো না। হাঁটার অভিজ্ঞতাটাও দারুণ ছিল। এখানে যে ঘরগুলো আছে, এই ঘরগুলা বানিয়ে বিক্রি করে এখান থেকে তৈরি করে, এখান থেকেই অর্ডার দিলে পরে এইখান থেকে বানিয়ে বিক্রি করে। তো এই বিক্রমপুরে এই ঘরগুলা অনেক, এই ধরনের ঘরগুলো এই বিক্রমপুরে প্রচলিত থাকে। কি অপরূপ সুন্দর গ্রাম, দেখতে পেলাম ঘর তৈরির বাজার। দেখুন কি অসাধারণ, কি অভিনব কায়দায় অনেকগুলো ঘর তৈরি করে রেখেছে। এমন ঘর তৈরির কারখানা প্রথমবার দেখে ভালো লাগলো। দীপঙ্কর সিংহনের ওই যে এইখানে যে মঠ বানিয়ে রাখছে, ওইটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আমার এখন ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে হবে, রাস্তা খুঁজতে হইব। সোজা চক বরাবর চলে গেলেও পাওয়া যাবে, তবে সেখানে পৌঁছাতে রাস্তা খুঁজছি আমি। দারুণ একটা অনুভূতির শিকার হলাম। এই গ্রামটা আমার কাছে এতটা ভালো লাগতেছে, আমাকে প্রকৃতি আপন করে নিল। কি অপরূপ দৃশ্য। কাল্পনিক চরিত্রে গ্রামের সেই মেঠুপথের কথা বলা হয়, তবে আমি সেটি বাস্তবেই দেখলাম। এই মেঠুপথের এক পাশে বিশাল আকৃতির পুকুর, আরেক পাশে আছে সারি সারি কৃষকের পান চাষের বাগান। রাস্তা সোজা চলে গেছে অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটার দিকে। অনেক ভালো লাগতেছে আমার যে আমি আসতে পেরে অনেকটা আনন্দ উপভোগ করতেছি। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি এই গ্রামের মেঠোপথে ধরে হাঁটতেছি, এই হাঁটাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। আর বিশেষ করে আমার সত্যি একটা কথা বলতে, আমার নিজের ভিতর থেকে অনুভূত একটা কথা, সেটা হইল আমার মায়ের কথা মনে পড়ে আছে। এই গ্রামে আসার পরে মায়ের কথা মনে পড়ছে, আমার গ্রামের কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে। এগুলো এই গ্রাম দেখে আমার এরকম কিছু অনুভূতির সৃষ্টি হলো। এখন বর্তমানে আছি অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটায়। আমি পৌঁছে গেছি। এটাই সে অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটা। এই যে এখানেই তিনি বসবাস করতেন, এখানেই তিনি জন্ম নিয়েছিলেন। এটাই পণ্ডিত ভিটা নামে পরিচিত এখন বর্তমানে। এখানে তিব্বত, চীন বিদেশ থেকেও অনেক মানুষ আসে এটা ভ্রমণ করে দেখার জন্য, এটা ভ্রমণ করার জন্য। এখানে তিনি অনেক বড় একটা মানুষ ছিলেন, যার হাত ধরে বৌদ্ধ ধর্মে যারা আছে তারা হয়তো জানবে যে তার কতটা গুরুত্বপূর্ণ, তার কতটা গুরুত্ব। এটা তো বৌদ্ধ ধর্মের মানুষই অনেক উপলব্ধি করতে পারে, জানতে পারে। তো তার অবদানে বৌদ্ধ ধর্মের অনেক অবদান রয়েছে। তারে দেখার জন্য চীনেও তিব্বতে তার অনেক অবদান রয়েছে। তিব্বতেই তিনি বাংলাদেশ থেকে তিব্বতে চলে গিয়েছিলেন। তিব্বতে তিনি ধর্ম প্রচার করছেন, বৌদ্ধ ধর্ম প্রচার করছেন, তিনি বিস্তার ঘটাইছেন তিব্বতে। সেখানে তার সমাধি স্থান রয়েছে, আর এটা তার বসত। থ্যাংক ইউ। আমি মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে ভিতরে প্রবেশ করলাম অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটা। এখানে ঢুকতে হলে অবশ্যই 10 টাকা টিকিট কাটে ঢুকতে হবে। দেখুন ভিতরটা বেশ পরিপাটি রাখা হয়েছে। প্রতিটা স্তরকে আমি অতীশ দীপঙ্কর সিংহনের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলাম। খুব অনুভব করতে ইচ্ছে করছে সেই সময়টাকে। এটি বৌদ্ধ ধর্মের একজন ধর্মনেতার জন্মভিটা, তাই এখানে অনেক বৌদ্ধ ভিক্ষু সহ বৌদ্ধ ধর্মের অনুসারীরা অবস্থান করে।
গোলাকার ওই গম্বুজটির চারপাশে সোনালী রং দিয়ে মুড়িয়ে, সোনালি ফ্লুইং রং দিয়ে মুড়িয়ে রেখেছেন, যেটি দেখতে অসাধারণ লাগছে। পরতে পরতে তার একটা স্মৃতি হিসেবে এটা তৈরি করেছেন, আর চারপাশেই অপরূপ সৌন্দর্য দিয়ে ঘিরে রেখেছে। এই পাশেও কিছু একটা আছে, আমি এটা দেখতে চাই। এখানে পূজার আয়োজন করা হয়, প্রতি বছরই অনুষ্ঠান করা হয়, বিভিন্ন অঞ্চলের বৌদ্ধরা সংগতিতে ছুটে আসেন এখানে। নিজেকে অন্যরকম একটি অনুভূতিতে ঢুকে ফেললাম। আকাশে বাতাসে আবহাওয়ায় মিশে আছে অতীশ দীপঙ্কর সিংহনের ইতিহাস। অতীশ দীপঙ্কর 982 থেকে 1054 ছিলেন পাল আমলের একজন বাঙালি বৌদ্ধ ধর্মগুরু ও পণ্ডিত, যিনি বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এশিয়া জুড়ে, বিশেষ করে তিব্বতে পরিচিতি লাভ করে। তিনি নালন্দা ও বিক্রমপুর শীল বিহারের অধ্যক্ষ ছিলেন এবং প্রায় 200 গ্রন্থ রচনা ও অনুবাদ করেন, যা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কদর ধারার প্রতিষ্ঠা হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান চিহ্নিত করে। প্রাথমিক শিক্ষা মায়ের কাছে এবং স্থানীয় বজ্রসন বিহারে, নালন্দা ও বিক্রমপুর শীল মহাবিহারে, যেখানে তিনি জেতারি ও ধর্মপালের মতো গুরুদের কাছে বৌদ্ধ শাস্ত্র ও দর্শনে পারদর্শী হন। তিব্বতে যখন বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়েছিল, তখন তিনি সেখানে গিয়ে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রচারের নেতৃত্ব দেন। তার প্রধান শিষ্য দ্রমতনের সাথে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কদম সম্প্রচারের ভিত্তি স্থাপন করেন। সংস্কৃত ভাষায় রচিত তার অমূল্য গ্রন্থ যা তিব্বতের লামরি নামে পরিচিত। তার দেহ অবশেষের কিছু অংশ চীন থেকে বাংলাদেশে আনা হয়েছে এবং ঢাকার ধর্মরাজিকা বৌদ্ধ বিহারে সংরক্ষিত আছে। তার নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই অতীশ দীপঙ্কর সিংহনের যে জীবনটা শুরু হয়েছে এখান থেকে, তার জীবনের শেষ পর্যন্ত তিনি তিব্বতে কাটিয়েছেন। তিব্বতেই ধর্ম প্রচার করেছেন, তিব্বতেই কাটিয়েছেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি এতটা জ্ঞানী, এতটা সমৃদ্ধশালী ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করেছেন। তিনি বিজ্ঞান শাস্ত্রের উপর ছিলেন, তিনি গবেষণায় ছিলেন, ধর্ম প্রচারে ছিলেন। অসংখ্য রকমের গুণাবলী রেখে গেছেন এই পৃথিবীতে তিনি। নাটেশ্বর বিক্রমপুর নাটেশ্বর শহরে, যেটা মাটির নিচে এখন আছে, প্রত্নতান্ত্রিক নিদর্শনটা খুঁজে বের করেছে। সেই নাটেশ্বরে যে বিশ্ববিদ্যালয় ছিল, যেই নাটেশ্বরে পড়াশোনার জন্য সমৃদ্ধশালী ছিল, সেখানেও তিনি জ্ঞান অর্জনের জন্য অনেক কাজ করেছেন। সেখানেও তিনি জ্ঞান অর্জন করেছেন। তিনি এতটা সমৃদ্ধশালী জ্ঞানী ছিলেন। নাটেশ্বর স্থানকে বর্তমানে প্রত্নতান্ত্রিক নিদর্শকরা গবেষণা করে নাটেশ্বরকে তখনকার সময় প্রখ্যাত শিক্ষা অর্জনের কেন্দ্র বলা হয়, যেখানে বিদেশ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য আসতো। সেই নাটেশ্বরে এতটা সমৃদ্ধশালী গণ্য করেছেন শুধু অতীশ দীপঙ্কর সিংহনের বসতবাড়ি এই বিক্রমপুরে থাকার কারণে। প্রায় 1000 বছর আগে এখানেই জন্মগ্রহণ করেন অতীশ দীপঙ্কর সিংহন, বৌদ্ধদের প্রাণ পুরুষ। এখানে সবসময় পণ্ডিত বা ভিক্ষুরা থাকে, কিন্তু আমি এখানেও ভিক্ষুকে দেখতে পেলাম না। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও অনেক বৌদ্ধরা আসেন এখানে এই পণ্ডিতের ভিটা দেখার জন্য। অতীশ দীপঙ্কর সিংহন তিব্বতেই বেশি অবদান রেখেছে, তাই তিব্বতের মানুষও ছুটে আসে তার জন্মভিটা দেখার জন্য। বৌদ্ধদের ধর্মরীতি অনুযায়ী তাকে সম্মান জানাতে ছুটে আসে বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধরা। গৌতম বুদ্ধের পরেই যার স্থান, সেই হলো অতীশ দীপঙ্কর সিংহন। আমি এখন ঠিক তারই জন্মভিটায় দাঁড়িয়ে আছি। তিনি খুব অল্প বয়সে অনেক বেশি জ্ঞান অর্জন করেছিলেন এবং অনেক বেশি জ্ঞানী ছিলেন অল্প বয়সেই। যার জ্ঞানের বিস্তার ঘটানোর জন্য, যার জ্ঞান প্রচার করার জন্য তিনি তিব্বতে চলে গিয়েছিলেন এবং সেখানে যেই অন্যায় অত্যাচার হয়তোবা ছিল, সেখানের যেই তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল, তিনি সেখানে গিয়ে তার ধর্মটা আবার শক্তিশালী করে গড়ে তুলেছেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও সবচেয়ে বেশি অবদান রাখছে তিব্বতের মানুষের ধর্ম শিক্ষা দিচ্ছেন।
তিব্বতের মানুষে, বাংলাদেশেও ধর্ম প্রচার করছেন, তিব্বতের মানুষকে ধর্মের শিক্ষা দিচ্ছে, ধর্মের কথা বলছেন। তিব্বতে অনেক অবদান রাখছে তিনি। তিনি বই লেখছে, লিপিবদ্ধ করছেন, দার্শনিক ছিলেন, সত্যের পথে ছিলেন, এমনটাই ইতিহাস থেকে পাওয়া যায়। তার অবদান আছে অনেক বৌদ্ধ ধর্মের প্রতি। বৌদ্ধ ধর্মের প্রাণ পুরুষ, যিনি গৌতম বুদ্ধের পরবর্তী স্থান নিয়েছেন, দ্বিতীয় পুরুষ, গৌতম বুদ্ধের পরবর্তী পুরুষ যিনি, আমি তার বসত বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই চারপাশটাতে এইটার গোলাকৃতি ভাবে চারপাশেই এরকম ছোট ছোট অসংখ্য মূর্তি তৈরি করে রাখছে। বৌদ্ধ ধর্মের যে মূর্তিগুলো আছে এগুলো অসংখ্য মূর্তি তৈরি করে রাখছে। আর এই পাশে একটা বিশাল আকৃতির মূর্তি তৈরি করে রাখছে বৌদ্ধদের ধর্মনীতি অনুসারে। এখানে বিশাল আকৃতির একটা মূর্তি তৈরি করে রাখছে। মূলত এই যে এইখানে যে রুম আছে, এই রুমের ভিতরে বিভিন্ন ধর্মের কিছু কিছু কথা এই রুমের ভিতরে লেখা আছে। দেখো ওইখানে একটা ধর্মের স্থান আছে, এখানে শ্রীমধ্য ভগবদ গীতা, এটা হলো গীতার, হিন্দু ধর্মের হয়তোবা। আর এইখানে আমাদের কোরআনের, মুসলিম ধর্মের যে কোরআনের কিছু বাণী এখানে দেওয়া আছে, এখানে কোরআনের কিছু বাণী দেওয়া আছে। দেখুন এখানে আছে বাইবেল, এই যে এখানে বাইবেলের থেকে কিছু অংশ নিয়ে বাইবেলের কিছু অংশ লেখা আছে। ত্রিপিটকের কিছু অংশ এখানে লেখা আছে। তারপর এখানে যতগুলো আছে সব ত্রিপিটকের অংশ দিয়ে এখানে লিপি